প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এডু পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সন্তানের ভবিষ্যৎ ওয়ালাইকুম আসসালাম। সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী এডু পরিবার। আশা আশা করি তোমরা সকলেই কানেক্ট হয়েছো। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তাসবিত নূর জিম জয়েন Yes, হয়েছে। sir. ওকে, এমডি ইয়ারুল জয়েন হয়েছে। এছাড়াও রয়েছে তাজকিয়া নূর, তামিমা খান, ফাইজা। অনেকেই কানেক্ট হচ্ছ তোমরা। তোমরা কি আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছ? তোমরা যদি কথা এবং স্ক্রিন শেয়ারটা ঠিকঠাক মতো শুনতে পাও এবং দেখতে পাও, তাহলে অফিসিয়ালি আমাদের ক্লাসটা আমরা শুরু করব আজকে। আপনার ভয়েসটা একটু বাজতেছে স্যার। এখন কি শোনা যাচ্ছে স্পষ্ট? জি স্যার, ওকে, ডান? ডান। ওকে, আচ্ছা। তোমরা যারাই জয়েন করছো অলরেডি তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এডু পরিবারের পক্ষ থেকে। আমি মোহাম্মদ আকাশ স্যার। তাজকিয়া লিখেছো, কথা শোনা যাচ্ছে বাট স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে তাজকিয়া? বন্ধুরা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, এডু পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ আকাশ স্যার তোমাদের সাথে আছি। আজকের ফিনান্স ও ব্যাংকিং ক্লাসে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। হাতে সময়টা খুবই কম, তাই আমাদের মূল্যবান সময়টা চাচ্ছি না নষ্ট করতে। চলো সরাসরি আমরা বইয়ে চলে যাই। আজকে তোমাদের অধ্যায় নাম হচ্ছে অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই ক্লিয়ার করে? জি স্যার। স্যার, আপনারা কি স্ক্রিনটা ক্লিয়ার ভাবে দেখতে পাচ্ছেন? যারা দেখতে পাচ্ছেন তারা একটু ইয়েস লিখবেন। আপনাদের চ্যাট অপশনে ইয়েস লিখবেন যে স্যার দেখতে পাচ্ছি। বড় হয়ে গেছে স্যার বেশি। আচ্ছা, ওকে। ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় ৪, অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। আমি বলবো যে আগে এটা, যে এই ফিনান্স ও ব্যাংকিং এই বইটার মূলত অংশ হয় দুইটা, পার্ট এ পার্ট বি। অর্থাৎ ক অংশে থাকে ফিনান্স এবং খ অংশে বা খ বিভাগে থাকে ব্যাংকিং। ফিনান্স হচ্ছে ম্যাথের যে অংশটা, ম্যাথ এবং থিওরি, আর ব্যাংকিং সাইডটা হচ্ছে শুধুই থিওরিক্যাল সাইড। অতএব আমরা বুঝতে পারছি যে ফিনান্স অংশে আমাদের থিওরিও থাকবে, পাশাপাশি ম্যাথও থাকবে, এবং ব্যাংকিং অংশে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে শুধুই থিওরি। অর্থের সময় মূল্য আমরা এর আগে আমাদের আরো ২টা ক্লাস হয়েছিল, প্রবাবলি, যদি আমি ভুল না করে থাকি। সো আজকেও তার ধারাবাহিকভাবে আরেকটু শেয়ার করব, কারণ এখান থেকে তোমাদের 10 মার্ক 100% থাকবে। অতএব এই 10 মার্ক কেউ যদি একটা ক্লাস, আমার আগের বিগত যে ক্লাসগুলো ছিল ওইটা বা আজকের ক্লাসটা রাইট নাও কেউ যদি একটু ভালোভাবে ক্যাচ করতে পারে, তার জন্য এখান থেকে 10 মার্ক ক্যারি করা খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, তোমরা কে কোন জায়গা থেকে জয়েন হয়েছো কাইন্ডলি এটাও একটু তোমরা লিখবে, তাহলে আমার জন্য ভালো হবে। আমরা একটু ক্লাসের ফাঁকে ফাঁকে একটু গল্পও করব। সো একজন লিখেছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়ারুল লিখেছে, ইয়েস স্যার। ওকে, অনেকে তোমরা মেসেজ দিচ্ছ, আমি মেসেজগুলো মাঝে মাঝে একটু পড়বো। সো মেসেজ দিয়ে রাখবে তোমরা, আর তোমাদের সাথে আমার চ্যাট হবে, কথা হবে। চলো বন্ধুরা, অফিসিয়ালি আমাদের ক্লাসটা শুরু করি। এই অধ্যায় থেকে আমরা কি কি শিখবো? এই অধ্যায় থেকে আমরা শিখবো নাম্বার 1, অর্থের সময় মূল্যের ধারণা। অর্থের সময় মূল্যের ধারণা। ২ নম্বরে রয়েছে সুযোগ ব্যয় নির্ধারণ। ৩ নম্বরে রয়েছে প্রকল্প মূল্যায়ন এবং ৪ নম্বরে রয়েছে অর্থের সময় মূল্যের সূত্র। আর মজার বিষয় হচ্ছে কি বন্ধু, এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটা হচ্ছে এই যে এখানে ৪ নম্বরে অর্থের সময় মূল্যের সূত্র। তোমরা কি দেখতে পাচ্ছ? আমি মাত্রই মার্ক করেছি লাইনটা। পাচ্ছি স্যার। ওকে বন্ধুরা, দেখো আমি ৪ নাম্বার যে পয়েন্টটা, অর্থের সময় মূল্যের সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে এই অধ্যায়ের মধ্যে মাত্র সূত্র রয়েছে ৪টি। ধারাবাহিকভাবে বা তুলনামূলকভাবে যে সূত্রগুলো রয়েছে খুবই সহজ। তোমরা যদি একটু ক্যাচ করতে পারো, তোমাদের জন্য অধ্যায়টা খুবই সহজ হবে। সো চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। অর্থের সময় মূল্য ধারণা। আচ্ছা, অর্থের সময় মূল্যটা কি? আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার, হোয়াট ইজ অর্থের সময় মূল্য, বা
টাইম ভ্যালু অফ মানি, হোয়াট ইজ টাইম ভ্যালু অফ মানি? উত্তরটা সহজ করে বইয়ের ভাষায় যেভাবে দেয়া আছে, আমি বইয়ের ভাষা এবং আমার ভাষা দুটোই মিশ্রিত করব। এখানে বলা হয়েছে এখনকার ১০০ টাকা আর ৫ বছর পরের ১০০ টাকা সমান মূল্য বহন করে না। বন্ধুরা তোমরা নিজেরা একটু চিন্তা করে দেখো, আজ থেকে ৫ বছর আগে ১০০ টাকা দিয়ে তুমি যা, যা ক্রয় করতে পারতে, আজকের দিনে কি তা তুমি ক্রয় করতে পারবে? সবাইকে রেসপন্স করতে হবে। আমি আবারও বলছি, বিগত ৫ বছর আগে ১০০ টাকা দিয়ে তুমি যা, যা কিনতে পারতে দোকান থেকে, আজকের দিনে কি তা তুমি কিনতে পারবে? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে রেসপন্স করছো না কেন স্যার? রেসপন্স করতে হবে। তোমরা যদি কথা বলো, আমার সাথে কানেক্ট হও, আমিও তোমাদের সাথে খুব ভালোভাবে কানেক্ট হবো। স্যার না, কিনতে পারবো না তো। কিনতে পারবো না আমরা স্যার। ওকে। ঠিক আজকের দিনে আজকে যদি তুমি ৳১০০ দিয়ে যা, যা কিনবে, ৳১০০ দিয়ে তুমি যা, যা ক্রয় করতে পারবে দোকান থেকে, তোমার কি মনে হয় আগামী ২ বছর পর কি তোমাদের সেই একই জিনিস কিনতে পারবে ৳১০০ দিয়ে? না স্যার। পারবে না। দেখো মজার বিষয় হচ্ছে ৫ বছর আগে আমরা ৳১০০ দিয়ে, আমার মনে হয় আমরা ৳১০০ দিয়ে মোটামুটি ২ থেকে ২.৫ কেজি চাল ক্রয় করতে পারতাম। চাল। তখন চালের মূল্য ছিল ৫ বছর আগেও, ভালো চাল যেটা, ওইটার মূল্য ছিল মাত্র ৳৫৫ থেকে ৳৬০। মোটামুটি ৳৫০। তার মানে বুঝা যাচ্ছে যে মোটামুটি ভালো মানের ১ কেজি চালের দাম আগামী আ গত ৫ বছর আগে দাম ছিল ৳৫০, কিন্তু সেই চালের দাম আজকের দিনে এসে হয়েছে ৳৮০। তার মানে বুঝা যাচ্ছে আরো ৫ বছর পরে, আগামী ৫ বছর পরে আমরা মনে হয় না যে আজকের দিনে যে ৳৮০ তে ১ কেজি চাল ক্রয় করতে পারলাম, ৫ বছর পরে ওইটা পারবো বলে আমার মনে হয় না। তোমরা কি আমার সাথে একমত? নাকি কেউ জি স্যার। দ্বিমত পোষণ করবে? না স্যার। আচ্ছা। ওকে, খুশি হলাম। সো বন্ধুরা এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। যে আজকের যেই টাকার যে দাম, যে মূল্য, যে ভ্যালু আগামী আগামী ৫-৭ বছর বা ৩-৪ বছর পরে একই মূল্য বহন করে না। সো এখানে দেখো শেষে একটা কথা বলা হয়েছে যে অর্থের সময় মূল্যের মূল কারণ হচ্ছে সুদের হার। অর্থের সময় মূল্যের মূল কারণ কি স্যার? সুদের হার। জি স্যার। ওকে বন্ধু, আশা করি তোমরা অর্থের সময় মূল্য যে ধারণা, অর্থাৎ একটা স্বচ্ছ কনসেপ্ট বুঝতে পেরেছো যে আসলে অর্থের সময় মূল্যটা কি? এখানে আসলে কিভাবে কাজ করে? এই যে মাত্র যে উদাহরণটা দিলাম যে আজকের ৳১০০ বিগত ৫ বছর আগের ৳১০০ র যে মূল্য নাই বা মূল্য বহন করে না, আবার আগামী ৫ বছর পরে আজকের ৳১০০ র মূল্য বহন করবে না। এটাই হচ্ছে অর্থের সময় মূল্য। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা প্রশ্ন করবে। স্যার, সুদের হার মানে কি? সুদের হারটাকে আমি তোমার, হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো। আ তোমরা সবাই প্রশ্ন করবে এটা আমি চাই। তোমরা সকলেই প্রশ্ন করবে। সুদের হারটা হচ্ছে স্যার, জি চিন্তা বলেন। চিন্তা করে দেখো তোমাদের বাবা বা মা, যারা আমাদের অভিভাবক যারা রয়েছে তোমাদের, তারা ১০ বছর আগে বা ৫ বছর, বিগত ৫ বছর আগে, আমি বিগত ৫ বছর বা ১০ বছর আগের কথা বলছি। ব্যাংক থেকে যদি কেউ লোন করত, তখন তারা স্বল্প সুদে, অর্থাৎ ইন্টারেস্ট, যারা ব্যাংকে যাওয়া আসা করো তোমরা এই সুদ কথাটার ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট। ঠিক আছে? সুদের হার বা ইন্টারেস্ট রেট। সো এই দেখো ৫ বছর আগে কেউ যদি ব্যাংক থেকে ৳২০ লক্ষ লোন করত, সেখানে ব্যাংকে প্রদান করতে হতো 5% or 6% ইন্টারেস্ট, সুদের হার। তখন সুদের হারটা কম ছিল। কারণ টাকার মূল্য বেশি ছিল, সুদের হার কম ছিল। কিন্তু আজকের দিনে দেখো কেউ যদি ৳১০ লক্ষ ব্যাংক থেকে লোন করে, তার কমপক্ষে 11, 12, 13 11, 12, 13% সুদের হার বহন করতে হয়। তার মানে বুঝতে পারছো যে আগে থেকে সুদের হারটা বেড়ে গেছে। টাকার মূল্য কমলেও সুদের হারটা কি হবে স্যার? বেড়ে কমে যাবে। যাবে। হ্যাঁ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার, টাকার মূল্য বাড়লে কি সুদের হার বেড়ে যাবে নাকি কমে যাবে? স্যার দেখো আজকের ৳১০০ আগামী ৫ বছর পরে কিন্তু টাকার মূল্য কমবে। টাকার মূল্য কমলেই সুদের হার বেড়ে যাবে। কারণ ব্যাংক তো তোমাকে কম সুদে লোন দিবে না। তারা চওড়া সুদে তোমাকে লোন দিবে। তাই না? জি স্যার। আশা করি বুঝতে পেরেছো। জি।
ওকে বন্ধুরা, চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তোমাদের এখানে একটা প্রশ্ন করেছিলাম আমি, দেখো 2 নম্বরে, যে সুযোগ ব্যয় কি? খুব স্বচ্ছ সহজ ধারণা এখানে দেখো। আমি খুব সহজ করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবে। পাশাপাশি যারা খাতা কলম নিয়ে বসেছো, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু নোট করে ফেলবে। বা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যদিও আমি তোমাদের বলবো স্ক্রিনশট বা মোবাইলে না রেখে তোমরা যদি খাতায় একটু কোড করো, সেটাই তোমাদের জন্য মনে হয় অধিক উত্তম হবে। কারণ আমাদের মোবাইলে অনেক তথ্য, অনেক ডেটা, অনেক কিছুই আছে। বিপরীতে মোবাইলে থাকলেও আমাদের মাথার ভিতরে অনেক কিছু নাই। মেমোরির ভিতর নাই। সো আমি বলি যে এজন্যই সবসময় বলি যে তোমরা কোনো ডেটা, কোনো তথ্য কোথাও গেলে অতি গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা খাতায় লিখে ফেলো। লিখলে আর কখনো ভুলবে না, সেটা তোমার রিমাইন্ডার হিসেবে কাজ করবে। আচ্ছা, আমাদের ২ নম্বর প্রশ্ন ছিল সুযোগ ব্যয় নির্ধারণ। সুযোগ ব্যয় কি? হোয়াট ইজ সুযোগ ব্যয়? যে বিনিয়োগ সুযোগ ত্যাগ করা হয় তা থেকে প্রত্যাশিত আয়কে বিনিয়োগের সুযোগ ব্যয় বলে। এটাকে বলা হয় বইয়ের ভাষা। আচ্ছা, আমি এবার তোমাদের সহজ করে বুঝাই। ধরো ধরো তোমার কাছে তোমাকে কেউ ৳১,০০,০০,০০০ একটা প্রস্তাব দিয়েছে। কত টাকা স্যার? ৳১,০০,০০,০০০। ৳১,০০,০০,০০০ একটা প্রস্তাব। যেটা তুমি যদি প্রস্তাবটা ক্লিক করো, তাদের আ কি বলে? অফার তুমি যদি অ্যাকসেপ্ট করো, তোমার এখান থেকে ৳১,০০,০০,০০০ প্রফিট হবে। তোমার প্রতিষ্ঠানের ৳১,০০,০০,০০০ প্রফিট, মুনাফা, লাভ হবে। বিপরীতে অন্য আরেকটা কোম্পানি তোমাকে ৳৯০,০০,০০০ একটা অফার দিয়েছে। কত লাখ টাকা স্যার? ৳৯০,০০,০০০। তার মানে ১ম টা কি বেশি নাকি ২য় টা বেশি? ১ম টা বেশি। আচ্ছা। তামিমা, তাই তো? না স্যার। আচ্ছা, আমার সাথে কে কথা বলছো? মাত্র একটা ছেলে কথা বলছে। তাসবির নজিম। আচ্ছা। ওকে, একজন মাত্র কথা বলছো। তোমরা এখানে অনেকেই কানেক্ট হয়েছো। অনেকে কিন্তু কথা বলছো মাত্র একজন। অনেকে টেক্সট করছো। টেক্সট না স্যার, সরাসরি আই টু আই কনট্যাক্ট হবে। ঠিক আছে? যদিও আমরা কাউকে দেখছি না এখন টপিকের মধ্যে রয়েছি। তোমরা কথা বলবে। আমার কথার রেসপন্স করবে। তোমাদের সাথে আমি চাই খুব ভালোভাবে কানেক্ট হতে। তোমরা আমার সাথে কানেক্ট হও, তাহলে ক্লাসগুলো খুবই প্রাণবন্ত হবে। উইথআউট কানেক্ট না হলে কিন্তু ক্লাসগুলো খুব একটা জমবে না। এই যে মাত্র যে ছেলেটা কথা বলছে আমার সাথে, ওর সাথে কিন্তু একটা কানেক্টেড আমাদের হচ্ছে। আমি চাই সবার সাথে এটা হোক। ওকে স্যার, ব্যাক টু দ্য পয়েন্ট। সো দেখো, যে প্রশ্নটা করলাম, যে তোমাকে একটা প্রতিষ্ঠান ৳১,০০,০০,০০০ একটা অপশন দিল, প্রফিট অফার করলো। বিপরীতে অন্য আরেকজন ৳৯০,০০,০০০ একটা অফার দিল। বন্ধু, দিন শেষে কথা হলো এটাই, যে ২ টা প্রস্তাবই কিন্তু তোমার প্রতিষ্ঠানের জন্য উত্তম, তাই না? বলো? জি স্যার। স্যার, আমাদের সেল হলো মূল কথা। পণ্য বিক্রয় করাটা হলো মূল কথা। এখন আমার লাভ ৳১ হলেও লাভ হবে, ৳২ হলেও লাভ হবে। যার কাছে ৳২ য় লাভ করব সেটাও আমার ব্যবসা। যার কাছে আমি ৳১ য় লাভ করব সেটাও আমার ব্যবসা। ব্যবসা। সোজা কথা। এখন দেখো, কোন কারণে এই যে তোমার হাতে ২ টা অপশন, একটা ১,০০,০০,০০০ আরেকটা ৯০,০০,০০০। কোন কারণে তুমি ২ টার জায়গায় একটা চয়েস করতে পারবে, আরেকটা পারবে না। এই যে একটা চয়েস করলে, আরেকটা তুমি রিফিউজ করলে, তুমি তো তোমার প্রতিষ্ঠানের জন্যই করলে। এখন তুমি যদি ২ টাকে অ্যাকসেপ্ট করতে যাও, সেই ক্ষেত্রে এই ব্যয় বহন করার মতো ক্যাপাসিটি তোমার নাই। তার মানে সুযোগ থাকা সত্ত্বেও তুমি পারছো না ২ টাকে ক্যাচ করতে। একটাকে স্যাক্রিফাইস করতে হচ্ছে। এই যে স্যাক্রিফাইসটা, এই যে ত্যাগটা করলে, এই ত্যাগটাই হচ্ছে সুযোগ ব্যয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্যার, যদি আমি দুটোটা নিতাম তাহলে এটা কি সুযোগ বের হতে হিসেবে গণ্য হতো না? না স্যার, তুমি সুযোগ ব্যয় তুমি কখনোই ২ টা নিতে পারবে না। এখানে দেখো, তোমাদের টপিকে বলা আছে যে বিনিয়োগ সুযোগ ত্যাগ করা হয়। সুযোগ পাওয়ার পর তুমি ত্যাগ করবে। তোমাকে ত্যাগ করতে হবে, মাস্ট বি। তুমি চাইলেও সবগুলোতে ক্লিক করতে পারবে না। বুঝতে পেরেছো? তোমার হাতে বুঝছি স্যার। তোমার হাতে একাধিক অপশন, কিন্তু তুমি সবগুলোই অ্যাকসেপ্ট করতে পারবে না। দিস ইজ সুযোগ ব্যয়। ক্লিয়ার স্যার? থ্যাংক ইউ। ওকে। থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছো। ওকে বন্ধু, তোমাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে এই সুযোগ ব্যয় নিয়ে, বা অর্থের সময় মূল্য ধারণা নিয়ে? থাকলে করতে পারো। কারণ আমি পরবর্তী স্লাইড গুলোতে চলে গেলে আমি সরাসরি ম্যাথে চলে যাব। তখন আরো বিস্তারিত কথা বলবো। সো তোমাদের থিওরিক্যাল কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। স্যার এটা আরেকটু বোঝাবেন? কোনটা স্যার? স্যার এই যে সুযোগ দেন এই যে মাত্রই বললাম যে তোমার হাতে ২ টা অপশন রয়েছে। ২ টা অপশন। তোমাকে স্যার।
কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের এমন হয়, আমি আরেকটা ছোট উদাহরণ দেই। ধরো ঈদের সময়, সামনে আমাদের ঈদ আসতেছে, বাবা তোমাকে, বন্ধুরা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? স্যার কথা জি স্যার। যখন আসতেছিল না। হ্যাঁ হ্যাঁ, একটু যান্ত্রিক ত্রুটি ছিল আমাদের নেটে, ইন্টারনেট সংযোগে। এখন কি শুনতে পাচ্ছ তোমরা? জি, স্যার। ওকে, দেখো সামনেই তো আমাদের ঈদ, তাই না? আমাদের সামনে ঈদ একটা আছে। ইয়েস। ইয়েস, সবার একটা ঈদ ঈদ একটা একটা ঈদ ঈদ একটা ফিল আমাদের এখনই হচ্ছে। ধরো বাবা তোমাকে 5,000 টাকা দিয়েছে ড্রেস কিনতে। কয় টাকা স্যার? 5,000 টাকা। 5,000 টাকা। এবার মার্কেটে গিয়ে দেখলে শপিং মলে তোমার পছন্দ হলো 2টা ড্রেস। কয়টা? 2টা। 2টা। একটা দাম হচ্ছে 4,000, আরেকটা দাম হচ্ছে 3,000। একটা দাম কত স্যার? 4,000 টাকা, আরেকটার দাম আরেকটা 3,000। 3,000 টাকা। এখন স্যার প্রশ্ন হচ্ছে, তুমি কি 2টাই কি ক্রয় করতে পারবে? না স্যার, কেন পারবে না? আমার খরচ নেই। আমার বাজেট নাই স্যার। আমার বাজেট কত স্যার? বাজেটে 5,000 টাকা। বাজেট 5,000 টাকা। কিন্তু আমার ড্রেস পছন্দ হইছে কয়টা? 2টা। 2টা। আচ্ছা, পছন্দ হওয়ার পরেও কি আমরা এটা কি ক্রয় করতে পারলাম বলো? না। না। এই যে দেখো, এখন তুমি চিন্তা করবে যে যদি 4,000 টাকা দিয়ে ড্রেস কিনি, আমার হাতে থাকবে 1,000, ওই 1,000 টাকা দিয়ে আমি অন্য আরো জিনিস কিনবো। কিন্তু তুমি যখন 2টাকেই অ্যাকসেপ্ট করতে যাবে, 4 আর 3 7,000 টাকা, তখন তোমার ক্যাপাসিটির বাইরে চলে যাবে। দ্যাটস মিন আউট 3,000 অফ টাকা। কন্ট্রোল, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। বন্ধু, তুমি কি বুঝতে পেরেছো যে আমাকে প্রশ্নটা করেছিলে? জি, স্যার। ওকে স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ। চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, সূত্র 1, FB = PV + I পাওয়ার n। সূত্রটা আমি আবারও বলছি, FB = PV 1 + I পাওয়ার n। তোমরা কি এই সূত্রটা এর আগে কেউ কখনো দেখেছিলে? না স্যার। কেউ দেখোনি? না, স্যার। ওকে, আমি তোমাদের, তোমরা 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 যারাই এখন অলরেডি জয়েন করে ফেলেছো, তারা অবশ্যই হাতে খাতা কলম নিয়ে নিয়ে ফেলো বন্ধু। এখন তোমাদের খাতা কলমের একটু কাজ আছে। তোমাদেরকে আমি খাতা কলমের একটু কাজ করাবো। সবাই একটু কাইন্ডলি, যেহেতু আমাদের ম্যাথ অংশ এখানে তোমাদের বেসিক একটু বুঝার আছে। নিচে স্যার। নিয়েছো, ধন্যবাদ। ওকে, আচ্ছা, তোমরা তোমরা যারা খাতা কলম নিয়েছো, তোমাদেরকে আহলান ওয়া সাহলান, তোমাদেরকে স্বাগতম। তোমরা দেখো এখানে একটা সূত্র রয়েছে, FB। এফ হচ্ছে ফিউচার, আর ভি হচ্ছে ভ্যালু। ফিউচার ভ্যালু তোমরা খাতায় লেখো, FB = ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য। আমার কথাগুলো আগে শোনো, এরপর তোমরা খাতায় কোড করো। আর পিভি, সূত্রে রয়েছে পিভি অর্থাৎ প্রেজেন্ট। পিতে হচ্ছে প্রেজেন্ট আর ভিতে হচ্ছে ভ্যালু। মানে প্রেজেন্ট মানে বর্তমান, ভ্যালু হচ্ছে মূল্য। বুঝতে তোমরা কি বুঝতে পারছো কথাগুলো? স্যার আরেকবার বলেন। হ্যাঁ, FB হচ্ছে ফিউচার ভ্যালু, FB ফিউচার ভ্যালু। ফিউচার মানে ভবিষ্যৎ, ভ্যালু মানে মূল্য। অর্থাৎ FB = পিভি। তার মানে FB হচ্ছে আমাদের ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু। আর পিবি হচ্ছে প্রেজেন্ট ভ্যালু মানে বর্তমান মূল্য। বুঝছি স্যার। ওকে, এরপরে দেখো এখানে একটা 1 রয়েছে, 1 বা 1, বাংলায় 1। জি স্যার। এখানে একটা 1 রয়েছে, তাই না? 1 সূত্রে একটা হ্যাঁ 1 স্যার। রয়েছে, 1। আচ্ছা, এই 1 এর তোমাদের অঙ্কে এই 1 এর কোনো পরিবর্তন হবে না। আমি তোমাদের এটাই বুঝাতে চাচ্ছি যে অঙ্কগুলো করার আগে অঙ্কের আসলে কোন জায়গায় কি কাজ এটা তোমাকে আগে ধরতে হবে। ওকে, দেখো এখানে যেটা রয়েছে 1, এই 1 হচ্ছে আমাদের সূত্রের, এই 1 এর কোনো কাজ নাই। আর আই হচ্ছে সুদের হার, ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে কি স্যার? সুদের হার। সুদের হার। আর উপরে দেখো একটা পাওয়ার দেওয়া আছে n। এই n হচ্ছে নাম্বার অফ ইয়ার, অর্থাৎ বছরের সংখ্যা। বছরের এন মানে কি যে স্যার? নাম্বার অফ ইয়ার বা বছর, লেখো বছর, n = বছর। দেখছি। ওকে, তোমরা কি এই তথ্য, আমি এখন তোমাদের প্রশ্ন করবো, তোমরা একটু উত্তর দিবা আমাকে। FB = কি? ফিউচার ভ্যালু। বাংলায় বলো, এটার মানে কি হবে? ভবিষ্যতের দাম, মূল্য। মূল্য। দাম না স্যার, মূল্য। হ্যাঁ, মূল্য বলবে। আচ্ছা,
পিভি মানে কি? পিভি বর্তমান মূল্য। বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, তাই তো? জি স্যার। আচ্ছা, এখানে যে একটা এক রয়েছে, এই একের কি কোনো কাজ আছে আমাদের? না স্যার। আচ্ছা, এখন কোনো কাজ নাই, আমরা অঙ্কে গেলে কাজটা বলবো কি কাজ এখানে। আই সমান সমান কি? আই ইন্টারেস্ট সুদের হার। ভেরি গুড, ইন্টারেস্ট সুদের হার। আর উপরে একটা পাওয়ার দেওয়া আছে স্যার, এন। এন মানে কি তোমরা কি কেউ জানো? মাত্র নাম্বার আমি অফ বলেছি, ইয়ার। নাম্বার অফ নাম্বার অফ ইয়ার ইয়ার। বা বছর। বছর। ওকে, তোমরা সূত্রটা কি এভাবে তোমরা কি সূত্রটা ভেঙে ভেঙে লিখেছো যে এফবি ফিউচার ভ্যালু, পিভি প্রেজেন্ট ভ্যালু, লেখার পরে এই সূত্র এক দিয়ে সরাসরি লিখে ফেলবে এই সূত্রটা পুরাটা, যে এফবি ইকুয়াল টু পিভি 1 যোগ আই পাওয়ার এন। সবাই লিখেছো? লিখছি। যারা লিখেছো, আর পাশে লিখবে যে ভবিষ্যৎ মূল্যের জন্য এই সূত্রটি, ভবিষ্যৎ মূল্য বের করার জন্য এই সূত্র। ভবিষ্যৎ মূল্য স্যার। হ্যাঁ, হ্যাঁ, যখন তোমাদের বলবে ভবিষ্যৎ মূল্য বের করতে, তখন তোমরা এই সূত্রটা ব্যবহার করবে। বুঝতে পেরেছো? ভবিষ্যৎ মূল্যের জন্য বের, এটাই সূত্র। হ্যাঁ, হ্যাঁ, ভবিষ্যৎ মূল্যের জন্য। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। আমরা কি পরবর্তী স্টেপে যাবো স্যার? জি স্যার। ওকে স্যার, চলো আমরা এরপরে একটা অঙ্কে চলে যাব, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো প্রশ্ন 1, সবাই কি দেখতে পাচ্ছ স্পষ্টভাবে? হ্যাঁ ওকে স্যার, প্রশ্ন 1-এ আমাদের রয়েছে শতকরা 10% হারে বর্তমান 100 টাকার 5 বছর পরের ভবিষ্যৎ মূল্য কত? তাই তো? জি স্যার। আচ্ছা, তোমরা যে সূত্রটা লিখেছিলে, খেয়াল করো, তোমাদের সূত্র 1-এ ছিল যে, তোমরা একটু খেয়াল করো, আমাদের কি বের করতে হবে স্যার? ভবিষ্যৎ মূল্য, তাই না? জি স্যার। আচ্ছা, এই দেখো, তোমাদের এখানে প্রশ্নে বলা হয়েছে যে ভবিষ্যৎ মূল্য কত, তাই না? ভবিষ্যৎ মূল্য। আচ্ছা, জি তার স্যার। মানে ভবিষ্যৎ মূল্য কত আমরা জানি না। এছাড়া অন্যান্য তথ্যগুলো দেওয়া আছে। এবার দেখো, তোমাদের প্রশ্নের ১ম যে পয়েন্টটা ছিল যে পিভি মানে প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য। আমাদের প্রশ্নে দেখো বর্তমান মূল্য দিয়ে দিয়েছে। কত টাকা স্যার বর্তমান মূল্য? 100 টাকা। ১০০ টাকা। তাহলে তোমরা লেখো যে বর্তমান মূল্য হচ্ছে পিভি সমান সমান ১০০ টাকা। লিখতেছি। তোমরা কি আমার লিখছি কথাগুলো স্যার। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পারছো বন্ধু? জি। স্যার। কথা কি বুঝা যায়? হ্যাঁ স্যার। আচ্ছা, কারণ জানো আমাদের বাংলাদেশে ভাষার খুবই সৌন্দর্য আছে, ভাষার ডাইভার্সিটি আছে, ল্যাঙ্গুয়েজ ডাইভার্সিটি। কিরকম? একটু ২টা মিনিট একটু তোমাদের কাছ থেকে সময় নেই। একটু মজার কথা বলি কয়েকটা। কারণ আমরা যারা অনলাইনে ক্লাস করি, আমাদের এখানে কি বলে, বাংলাদেশের গ্লোবালি বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ থেকে অনেক বন্ধুরা জয়েন হয়, কানেক্টেড হয়, অনেক স্কুল থেকে কানেক্ট হয়। সো দেখা যায় কেউ নোয়াখালীর, কেউ বরিশাল, কেউ ফরিদপুর, কেউ রাজশাহী, সিলেট, ঠিক কি না? আমি চিটাং। কেউ চিটাগাং, হ্যাঁ চিটাগাং, কেউ কক্সবাজার, ভিন্ন ভিন্ন জায়গা থেকে। সো দেখা যায় কি, ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন নোয়াখালীর মানুষ, ওরা কথা খুব শর্ট করে ফেলে। আমরা ঢাকায় যেমন বলি যে তুমি খেয়ে শুয়ে যাও, নোয়াখালীর ওরা বলে তুই খাই হুতি যা। তার মানে কথায় কিন্তু একটু শর্ট আছে, তাই না? জি স্যার। আচ্ছা, তোমরা কেউ হাসাহাসি করবে না, আমি তোমাদের বলি একটু। আবার অনেক সময় এমন হয়, বরিশালে যারা রয়েছে, যে বন্ধুরা রয়েছে, ওরা কথার আগে বলে মনু, খুব মহাব্বত ভালোবাসার জায়গা থেকে বলে মনু, এই বিলে করলে হইবে, বলে কি বলে না? বলে। হ্যাঁ, এই যে কথাগুলো বলছি, এগুলো হচ্ছে ভাষার সৌন্দর্য। আবার সিলেটে যারা রয়েছে, তারা ক বলে না, তারা বলে খ। কথায় কথায় কি বলে? খ। তাদের সব উচ্চারণ হয় খ। ওরা কমলারে বলে খমলা, খমলা নাকি? ঢাকায় কি বলে? ঢাকায় বলে কমলা। তবে আমাদের ঢাকায়, পুরান ঢাকায় যারা রয়েছে, পুরান ঢাকায় ওরা আবার একটু অন্য স্টাইলে কথা বলে। ওরা আবার কথার আগে একটা কথা বলে, একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যেটা তোমরা শুনলে হাসাহাসি করবা। তো চাচ্ছি না আমি ওটা বলতে। চলো আমরা আবার ব্যাক টু পয়েন্টে চলে যাই। আচ্ছা, তাহলে বন্ধু এখানে আমাদের বর্তমান মূল্য কত টাকা দেওয়া আছে স্যার? 100 টাকা। ১০০ টাকা দেওয়া আছে। তার মানে এই বর্তমান মূল্যকে ইংলিশে কি বলে স্যার? ইংলিশে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু বা পিভি ইকুয়াল টু ১০০ টাকা। তাই তো? ওকে, জি স্যার। ওকে। এরপরে আমাদের সূত্রে কি দেওয়া ছিল? ১। ১ এর কোনো কাজ নাই আপাতত। এই আই হচ্ছে সুদের হার। দেখো তো তোমাদের এখানে কি সুদের হার দেওয়া আছে না? সুদের হার। এই যে পার্সেন্ট হলো সুদের হার। পার্সেন্টেজ কি স্যার?
সুদের হার। এই সুদের হার বের করবা কিভাবে? প্রশ্নে যত পার্সেন্ট সুদের হার দেওয়া থাকবে ওই পার্সেন্টেজটাকে ভাগ করবে 100 দ্বারা। কত দ্বারা? 100 100 দ্বারা। দ্বারা। তুমি 10কে 100 দ্বারা ভাগ করলে, কনভার্ট করলে তোমার হাতে আসবে 0.10। কত আসবে? 0.1 হ্যাঁ 0.1 বা 0.10, একই কথা, একই আসবে। ওকে, তার মানে আমাদের কাছে দুইটা ইনফরমেশন অলরেডি আমরা পেয়ে গেছি প্রশ্ন থেকে, যে বর্তমান মূল্য 100 টাকা আর সুদের হার কত? 10%। 0.1 ওকে, পরবর্তী ইনফরমেশন আমাদের কি ছিল? এখানে সূত্রের পাওয়ার ছিল কত? তারপর n বছর। পাওয়ার হচ্ছে n বা বছর। আচ্ছা, পাওয়ার n। এখানে দেখো তো বছর আমাদের কি প্রশ্ন দেওয়া আছে? হ্যাঁ স্যার। দেওয়া আছে, তাই তো? হ্যাঁ স্যার। বছর দেওয়া আছে। কত বছর স্যার? 5 বছর। 5 বছর। সবাই কি তথ্যগুলো পেয়েছো? পেয়েছি। এখন স্যার আমাদের কি বের করতে বলছে প্রশ্নে স্যার? ভবিষ্যতের মূল্য। ভবিষ্যতের মূল্য। তাহলে আমরা অঙ্কটা এভাবে করব যে ১ নং প্রশ্নের উত্তর দিয়ে তোমরা আগে লিখবে যে দেওয়া আছে তোমাদের যে ইনফরমেশন গুলো, প্রথমেই লিখবে যে বর্তমান মূল্য ১০০ টাকা, অর্থাৎ পিবি সমান সমান ১০০ টাকা। আই হচ্ছে আই ইকুয়াল টু 10% বা সুদের হার 10% ভাগ করলে হবে 0.10 বা 0.10। ওকে, এরপরে স্যার। বছর হচ্ছে 5 বছর, n ইকুয়াল টু 5। n ইকুয়াল টু কত স্যার? 5। 5। ওকে, আর ভবিষ্যৎ মূল্য অর্থাৎ এফবি ইকুয়াল টু কত মানে আমরা জানি না, ওখানে লিখবে এফবি ইকুয়াল টু ইন্টারোগেটিভ চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। এতটুকু কি তোমরা করেছো? এই অংশটুকু তোমরা করেছো? জি। ওকে, তোমাদের কিন্তু আমি এই ক্লাসগুলো গত লাস্ট ক্লাসে ফিনান্সের আমি বোর্ডে সরাসরি তোমাদের অঙ্কগুলো আমি করিয়েছি। সো আজকে আমার কাছে মনে হলো যে বোর্ডে করানোর চেয়ে আজকে তোমাদের আমি একটু মুখে মুখে একটু প্র্যাকটিক্যালি তোমাদের আমি বুঝিয়ে দিব। তোমরা একটু খেয়াল করবে, প্রয়োজনে আমি বোর্ডে তোমাদের করাবো। ওকে, তোমরা কেউ কনসেন্ট্রেশন ব্রেক করবে না। কথা কি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে স্যার তোমরা সবগুলো তথ্য দেওয়া, প্রথমে লেখো দেওয়া আছে, সবগুলো তথ্য দেওয়ার পরে নিচে লেখো উই নো বা আমরা জানি, লেখো আমরা জানি। এই সূত্রটি লেখো এফবি ইকুয়াল টু পিবি 1 যোগ আই পাওয়ার এন। FP 1 প্লাস। দেখছি স্যার। লিখছো? জি। আচ্ছা, এবার এফবির পর একটা সমান সমান দিছো না? জি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার করছি। এফবির পরে একটা কি দিছো তোমরা সবাই? সমান সমান দিছো না? আচ্ছা, আমাদের খেলাটা হচ্ছে এই এফবির পরে যে সমান সমান যে পিবি আছে না, পিবি, এই পিবির নিচে বরাবর তোমরা পিবির মান কত দেওয়া ছিল আমাদের প্রশ্নে স্যার? সবাই একটু 100 টাকা। খেলা শুরু, ঠিক আছে? আমাদের পিবির মান কত দেওয়া ছিল? 100 টাকা। 100 টাকা। তাহলে লেখো পিবির নিচে লেখো 100। হুম, লেখছি। লিখছো? এরপরে আমাদের ব্রেকেট দেওয়া আছে, ব্রেকেট দাও। আর সূত্রের 1 দেওয়া আছে, 1 লেখো, 1 যেভাবে দেওয়া আছে সেভাবেই। লেখছি। 1 পর্যন্ত যোগ চিহ্ন দাও, যোগ চিহ্ন আমাদের সূত্রে দেওয়া আছে যোগ চিহ্ন। আর আই আমাদের কত ছিল স্যার? 10% কে আমরা 100 দ্বারা ভাগ করলে কত হবে স্যার? 0.1। 0.1। 1। 0.10। আরো সহজ করে বললে 0.10। আচ্ছা, জি। একই। তোমরা দাও, মানটা বসাও 0.10। জি এবার বসাইছি। ব্রেকেট দিয়ে ঘরটা ক্লোজ করে দাও। আর উপরে পাওয়ার এন এর জায়গায় লেখো 5। আমাদের কত বছর ছিল? 5 বছর। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? স্যার বসছি। নাকি কষ্ট হচ্ছে? না স্যার। আহ একজন আমাদের এক বন্ধু একটা প্রশ্ন করেছো, কথাটা আমি স্পষ্ট শুনতে পাইনি। যেখান থেকে প্রশ্ন করছো একটু জোরে বলবে, কথাগুলো যেন স্পষ্ট আসে। প্রয়োজনে তোমরা মেসেজ করতে পারো আমাকে। বন্ধু, ওকে। আচ্ছা, আমাদের ইনফরমেশন গুলো দেওয়া হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোমরা আবারও তার নিচের তার পরের লাইনে চলে যাও। ওখানে আমাদের 100 বর্তমান মূল্য যা দেওয়া আছে আমাদের তাই থাকবে 100। এবং ওই যে তোমরা লিখেছো 1 প্লাস বা 1 যোগ 0.10, ওই দুইটাকে যোগ করে ফেলবে। যোগ করলে হবে 1.1। 1.1 বা 10। 1.10, এটা 0 এক্সট্রা হয়। এটা দিতেও পারো, নাও দিতে পারো, সমস্যা নেই। এ পর্যন্ত তোমরা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এরপরে তোমরা দেখো তোমাদের পাওয়ার ছিল কত? 5। ওখানে 5 দিয়ে দাও। দিছি।
দিছো। এর পরবর্তী লাইনে তোমরা আবার 100 যা আছে তাই থাকবে। 100 এর পর একটা গুণ চিহ্ন দিয়ে ফেলবে। কারণ আমাদের দুই পাশ আমাদের ডান পাশে ব্রেকেট আছে আর উপরে ব্রেকেটের উপর পাওয়ার আছে। এজন্য আমরা এটাকে গুণ করে ফেলবো। সো গুণ চিহ্ন দিয়ে তোমাদের 1.1 টাকে তোমরা পাওয়ার করবে 5 দ্বারা। তোমাদের ক্যালকুলেটরে একটা ভি এর মতো একটা চিহ্ন দেয়া আছে ভি। আমরা ইংলিশে লিখি না ভি, এই যেরকম ভি লিখি না ভি, জি স্যার। ওই ভি এর মতো একটা উল্টা চিহ্ন দেয়া আছে না স্যার, এর মতো। হ্যাঁ স্যার। ওই তোমরা 1.1 টাইপ করার পরে ওই ভি চিহ্নকে প্রেস করবে এবং ওখানে পাওয়ার দিবে 5 দিলে একটা ইকুয়াল প্রেস করবে, ঠিক আছে? 5 দেওয়ার পর ইকুয়াল প্রেস করলে সরাসরি তোমার মান 1.61 1.61। সবার কি 1.61 আসছে? 051 তারপরে। তোমাদের ওইটা প্রেস করলে 1.61 আসবে, 1.61। জি স্যার, সবার আসছে? আমার বা আসছে। বা অনেকের 1.6 আসবে, 1.6 ও আসতে পারে। বুঝছো? ওকে, এরপরে দেখো বন্ধু, ওই যে তোমার বর্তমান মূল্য 100 দেওয়া ছিল, এই 100 জি। এর সাথে তোমরা গুণ করবে ওই যে পাওয়ার করছো যেটা 1.61, ওইটাকে গুণ করলেই তোমার উত্তর বের হয়ে আসবে। উত্তর হবে 161.05। হ্যাঁ, হ্যাঁ স্যার, 161 দশমিক। শোনো, দশমিকের আগের সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা আর দশমিকের পরের সংখ্যাকে বলা হয় ভগ্নাংশ। সো দশমিকের পরের সংখ্যার কোনো দাম নাই। বুঝছো? জি, দশমিকের পরের সংখ্যার কি নাই স্যার? কোনো দাম দাম নাই। নেই। তার মানে আমাদের উত্তর হবে 161। তোমরা কি আমার কথাগুলো বুঝতে পেরেছো? কারো কি কোনো প্রশ্ন আছে? থাকলে আমাকে বলতে পারো। স্যার অঙ্কটা শেষ করেছো কে কে? তোমরা সবাই মেসেজ করবে এখনই। লিখবে যে স্যার আমি ম্যাথ কমপ্লিট করেছি। আর উত্তরটা কার কত হয়েছে উত্তরটা একটু লেখো এখানে। সবাই উত্তর লিখবে, সবাই অ্যান্সারটা চ্যাট অপশনে লিখবে। হ্যাঁ, আমাদের অনেক বন্ধুরা লিখছো। তাসকিয়া লিখেছে স্যার 161.051 তাসকিয়া, ধন্যবাদ। এরপর সানজিদুল ইসলাম লিখেছে স্যার আমি করেছি, উত্তর হচ্ছে 161.051। ভেরি গুড। এরপরে নেক্সট আর কে কে তোমরা করেছো একটু উত্তরগুলো লেখো। আমার খুবই ভালো লাগছে, কারণ শোনো, তোমরা যদি আমার সাথে কানেক্ট হও আমি তোমাদের সাথে কানেক্ট হতে পারবো। হ্যাঁ বন্ধুরা, আরো আরো কে কে তোমরা লিখেছো একটু কমেন্ট করে জানাও। দিছি স্যার। হ্যাঁ, একজন তামিমা খান, তামিমা খান লিখেছো দশমিকের পরেরটা খাতায় না লিখলেও হবে। ইয়েস স্যার, না লিখলেও হবে, হবে না লিখলেও হবে। স্যার, মানে স্যার জি স্যার। এক্সামের টাইমে খাতায় যদি দশমিকের পরে অ্যান্সার না লেখে তাহলে তো স্যার সমস্যা হবে কিচ্ছু না হবে না স্যার? স্যার, কিচ্ছু হবে না। দশমিকের পরে না লিখলে কিচ্ছু হবে না, রাইট হবে। তোমাদের এই শোনো, তোমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে সবার উত্তর একরকম হবে না। দেখবা কারো দশমিকের পরে ডিজিট মিলবে, কারো মিলবে না। এটা কোনো ব্যাপার না। স্যারেরা তুমি সূত্র লিখলে আর মানগুলো কারেক্টলি যদি বসাও, তাহলে তোমাদের যে টিচাররা আছে তারা বুঝতে পারবে যে তুমি অঙ্কটা বুঝতে পেরেছো এবং তুমি অঙ্কটা ঠিকভাবে করেছো। সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কোনো কিছু নাই। খুব একদম ইজি, একদম রিল্যাক্স থাকো। আচ্ছা, তোমাদের আজকের ক্লাসের ফাঁকে তোমাদের একটু ইনফরমেশন দিয়ে রাখি আমি। তোমরা যারাই ক্লাস করো, কমার্সে যারা রয়েছো, ব্যবসা শিক্ষা শাখা যারা রয়েছো, তোমরা অবশ্যই তোমরা আমার ক্লাস করো বা আদার্স অন্য স্যারের যার ক্লাসই করো, তোমাদের মূল্যবান মতামতগুলো, তোমাদের কমেন্টগুলো তোমরা শুধু জুমের বক্সে না, ক্লাস শেষে ক্লাসটা কেমন লাগলো, তোমরা কেমন উপভোগ করলে, তোমরা কতটুকু এনজয় করলে বা কতটুকু ভালো লাগলো, তোমরা এটা অবশ্যই তোমাদের এডু পরিবারের যে ফেসবুক পেজে এবং মেসেজে এটা স্যারদেরকে জানাবে। কথা কি তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বন্ধুরা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবে। কারণ আমি তোমাদের আবার বলি, ক্লাসটা শোনো, খাবার যেমনই হোক আমরা অবশ্যই, হ্যাঁ একজন লিখেছো যে ইয়ারু লিখেছো, হ্যাঁ স্যার, ওকে। সো যেটা বলছিলাম, ফাইজার উত্তর হয়েছে 161.051।
ওর উত্তর হয়েছে ধন্যবাদ। যারাই লিখেছো তাদেরকেই অনেক, অনেক ধন্যবাদ জানাই আমি। সো যেটা বলছিলাম যে তোমরা ক্লাস করলে তোমাদের ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট। সো আমি চাই আমার প্রতিটা স্টুডেন্ট যারা আজকের ক্লাসে জয়েন করেছো, তোমরা প্রতিটা স্টুডেন্টেই ক্লাস শেষ হওয়ার পর তোমাদের এডু পরিবারের যে ফেসবুক অফিসিয়াল পেজ আছে সেখানে গিয়ে এবং হোয়াটসঅ্যাপে তোমরা তোমাদের শিক্ষকের গুরুত্বপূর্ণ যে আলোচনা বা লেকচারটা শুনলে বা করলে এটার বিষয়ে মন্তব্য করবে, ক্লাসটা কেমন লাগলো এবং পরবর্তীতে তোমরা আরো ক্লাস করতে চাও কিনা। কারণ তোমরা যদি আরো বেশি বেশি ক্লাস করতে চাও তাহলে আমাদের শিডিউলগুলো ঠিক সেভাবেই সাজানো হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইয়েস স্যার। ওকে স্যার, চলো আমরা আমাদের 2 নাম্বার অঙ্কে চলে যাই। প্রশ্ন 2। প্রশ্ন আগে ভালোভাবে পড়বে। পরীক্ষার সময় আমাদের এমন হয় অনেক কিছু আমাদের কমন, কিন্তু মাথা গরম হওয়ার কারণে আমরা কিছুই পারি না। পরে বাসা আসার পরে দেখলে কি মনে হয় যে আহারে অঙ্কটা খুব সহজ ছিল, কেন যে মাথাটা গরম করলাম, মাথাটা ঠান্ডা রাখলে অঙ্কটা করতে পারতাম। আমাদের স্কুল লাইফে হতো, তোমাদেরও হয় আমরা জানি। সো বি কুল, বি রিল্যাক্স। চলো প্রশ্ন 2, শতকরা 13.5% বা 5% হারে। আচ্ছা 13.5% হার এটা কি, এটার মানটা কি হবে? কেউ একজন বলো। 0.135। 0.135, ভেরি গুড। মানে 13.5 কে আমরা ভাগ করব কত দিয়ে স্যার? 100 দিয়ে। 100 দিয়ে। আর এই 13.5% হচ্ছে আমাদের আয় বা সুদের হার, ঠিক কি না? জি স্যার। ওকে। মাসিক চক্রবৃদ্ধিতে তোমাদের দেখো প্রথম অঙ্কে কিন্তু এরকম কোনো কথাই নাই। চক্রবৃদ্ধি কোনো কথাটা আছে স্যার? চক্রবৃদ্ধি না স্যার। নাই। চক্রবৃদ্ধি কথা নাই। মনে রাখবে চক্রবৃদ্ধি কথাটা যদি পরীক্ষায় থাকে, যদি বলে মাসিক চক্রবৃদ্ধি, সেই ক্ষেত্রে চক্রবৃদ্ধিকে প্রকাশ করা হয় এম দ্বারা। কি দ্বারা? চক্রবৃদ্ধিকে প্রকাশ করা হয় এম দ্বারা। এম কি দ্বারা স্যার? এম। এম দ্বারা। এম দ্বারা প্রকাশ করা হয় চক্রবৃদ্ধি। যদি বলে মাসিক, মান্থলি, ঠিক আছে, মান্থলি বলা হয়, তাহলে চক্রবৃদ্ধির মান হবে 12। মান্থলি বললে কত হবে স্যার? 12। 12 হবে। মান্থলি বললে 12। যদি বলা হয় 3 মাস পর পর, কি বলা হয় স্যার? 3 মাস পর পর। জি স্যার। ও অ্যাটেন্ডেন্সটা কোন জায়গা থেকে দিব এটা? ওই যে লিঙ্কটা না? আচ্ছা, আচ্ছা, লিঙ্কটা তো এখানে ছিল। নবম দশম, হ্যাঁ, হ্যাঁ, নবম দশম ফিনান্স ব্যাংক। কপি করা মনে হয় নাকি? আচ্ছা বন্ধুরা, তোমাদের এখানে একটা অ্যাটেন্ডেন্স শিট দেওয়া আছে, তোমরা অবশ্যই এখানে অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দিবে, ঠিক আছে? উপস্থিতি পত্রে জয়েন করে এখানে তোমরা এগুলো দিয়ে দিবে। তোমরা কি পেয়েছো? চ্যাট অপশনে তোমাদেরকে দেওয়া হয়েছে লিঙ্কটা। পেয়েছি। ওকে, তোমরা লিঙ্কে প্রবেশ করো এবং ওখানে যারা যারা জয়েন করেছো তারা এখানে দিয়ে দাও, টিক মার্ক দিয়ে দাও। করছি স্যার। করছো? জি স্যার। আচ্ছা, তোমরা কি প্রশ্নটা দেখতে পাচ্ছ? 2 নাম্বার প্রশ্নটা। পুরা দেখতে পারতেছে না। আচ্ছা, পুরো দেখতে পারছো না, তাই তো? এখন কি দেখা যায় কিছুটা স্যার?
হ্যাঁ স্যার। ওকে, জাস্ট এতটুকু দেখতে পারলেই ওকে, ওখানে আর বেশি কোনো ইনফরমেশন নাই। আচ্ছা, যে জিনিসটা আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে চক্রবৃদ্ধি, অর্থাৎ চক্রবৃদ্ধিকে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এর ভাষায় প্রকাশ করা হয় এম দ্বারা। এম কি দ্বারা স্যার? এম। আমি তোমাদের দেখো চ্যাট অপশনে মেসেজে লিখে দিয়েছি এম। যদি বলা হয় মান্থলি, মাসিক, মাসিক হলে চক্রবৃদ্ধির মান হবে 12। কত হবে স্যার? 12। 12। ওকে, এরপর যদি বলা হয় 3 মাস পর পর, অর্থাৎ তোমাদের প্রশ্ন থাকবে এরকম, 3 মাস পর পর নয়, তোমাদের প্রশ্ন থাকবে ত্রৈমাসিক। ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে ত্রৈমাসিক অর্থাৎ 3 মাস পর পর তোমরা এই চক্রবৃদ্ধির মানটা বের করবা এভাবে যে যদি বলে ত্রৈমাসিক, আমরা জানি 1 বছর সমান সমান কত মাস? 12 মাস। 12 মাস। তোমরা 12 কে ভাগ করবে 3 দ্বারা, তাহলে 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় স্যার? 4। 12 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় স্যার? কথা বলো, কত হবে? 4 4। 4 হবে। তার মানে যদি যদি ত্রৈমাসিক থাকে সেক্ষেত্রে আমাদের মান কত হবে? 3। না, ত্রৈমাসিক কথার কথার অর্থ হচ্ছে 3, কিন্তু মানটা হবে কত? অ্যাকচুয়াল চক্রবৃদ্ধির কত হবে? 12 কে 3 দ্বারা ভাগ করলে যেই ফিগারটা আসবে ও, বুঝছি স্যার। বুঝতে বুঝতে পেরেছো? জি। তার মানে ত্রৈমাসিক বললে মান হবে 4। ত্রৈমাসিক বললে কত হবে? 4। 4। 3, তার মানে 12 কে 3 দ্বারা ভাগ করলে 3 4 12, তার মানে 4 হবে। আচ্ছা, যদি বলা হয় দ্বিমাসিক অর্থাৎ 2 মাস পর পর, তাহলে 6। 6। তার মানে তুমি 12 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6। আচ্ছা, এবার যদি বলা হয় বন্ধু অর্ধবার্ষিক, 6 মাস 2। 2 হবে। উত্তর কত হবে? 2। 2। মানে হাফ ইয়ার যদি হয়, হাফ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের প্রশ্ন করি, মাসিক চক্রবৃদ্ধি হলে কত হবে এম এর মান? 12। 12। যদি ত্রৈমাসিক বলা হয়? 4। 4। যদি দ্বিমাসিক বলা হয়, দ্বিমাসিক 2 মাস হলে? 6। 6। আর যদি বলা হয় অর্ধবার্ষিক, বছরে 2 বার, 2। কত হবে? 2। হ্যাঁ, অর্ধবার্ষিক মানে বছরে 2। এই তথ্যগুলো থাকলেই তোমাদের প্রশ্নে যদি চক্রবৃদ্ধি কথাটা থাকে, প্রথমে খেয়াল করবা চক্রবৃদ্ধি আছে কিনা। চক্রবৃদ্ধি থাকলে বুঝে নিবা সূত্র তোমার হবে এইটা। ভবিষ্যৎ মূল্য বের করতে বললে এই 2 নং সূত্রটা হবে। 2 নং সূত্রটা এবার খাতায় সবাই তুলো। FB ইকুয়াল টু আই। আগেরটা এম ছিল না, এখন এম থাকবে। এম মানে চক্রবৃদ্ধি, এম এর টা তোলো, আর পাওয়ার হবে n ইনটু m। এখানে দেখা যাচ্ছে না, এখানে তোমরা লিখবে n ইনটু m। স্যার n ইনটু m n ইনটু n ইনটু m হবে পাওয়ার। ঠিক আছে, এরকম পাওয়ার হবে n ইনটু m। বুঝছি স্যার। ওকে, আচ্ছা, তার মানে সূত্রটা হবে FB ইকুয়াল টু PV, 1 যোগ সুদের হার উপরে n ইনটু m। m। ওকে, সবার কি খাতায় তোলা হয়েছে এটা? হ্যাঁ। আশা করো তোমরা পরবর্তী আরেকটা ফ্রেশ পেজে গিয়ে তোমরা এই 3 নং সূত্রটা লিখে ফেলো। বর্তমান মূল্যের জন্য এই সূত্রটা, 3 নাম্বার সূত্রটা। তোমরা একটু সূত্রগুলো আগে খাতায় কোট করো। প্রতিটা ফ্রেশ পৃষ্ঠায় গিয়ে 3 নং সূত্র দিয়ে লিখবে বর্তমান মূল্যের জন্য FPB ইকুয়াল টু FB ডিভাইডেড 1 প্লাস I পাওয়ার n। বর্তমান মূল্যের জন্য। হ্যাঁ, বর্তমান মূল্যের জন্য। দেখো পিভি আগে যে কথা থাকবে সেটা তোমরা বুঝতে পারবে। এখানে পিভি মানে আমাদের কাছে চেয়েছে বর্তমান মূল্য। আচ্ছা বলো তো, এখানে কি আমাদের চক্রবৃদ্ধির মান আছে কোথাও? এম কি দেওয়া আছে? এম? না স্যার। না স্যার। তার মানে যদি আমাদের সূত্রে এম না থাকে তার মানে ওইটা চক্রবৃদ্ধি হবে না। বুঝতে পেরেছো? বুঝছি।
স্যার জি স্যার। প্রশ্ন ১ ও ২ সূত্র ১ ও ২ দুটোটা কি ভবিষ্যৎ মূল্যের জন্য? হ্যাঁ, সূত্র ১ আর ২ দুইটাই ভবিষ্যৎ মূল্যের জন্য। এই যে দেখো সূত্র নাম্বার হচ্ছে ভবিষ্যৎ মূল্য। কিন্তু এই সূত্রটা কখন হবে? যখন তোমাদের চক্রবৃদ্ধির মান দেওয়া থাকবে না। সিম্পল একটা অঙ্ক হবে তখন হবে এইটা। ওকে? জি স্যার। ভবিষ্যৎ মূল্যের জন্য কিন্তু ভবিষ্যৎ মূল্যে চক্রবৃদ্ধির মান দেওয়া থাকবে। ওকে? সবাই কি খাতায় লিখেছো এটা? জি স্যার। ওকে, এরপর ৩ নাম্বার সূত্র। সূত্র নাম্বার ৩ বলো তো এটা কিসের সূত্র হবে? বর্তমান মূল্যের। বর্তমান মূল্যের। এখানে কি চক্রবৃদ্ধির মান দেওয়া আছে? কোন চক্রবৃদ্ধির কোন কথা দেওয়া আছে? না স্যার, কেন স্যার? এটা বর্তমান মূল্য। বর্তমান মূল্যের জন্য, কিন্তু এখানে কোন এম এর মান দেওয়া আছে? এম আছে, এম সূত্রে কোথাও এম আছে? এম নাই। না স্যার। এজন্য আমাদের এটা সিম্পল হবে, খুবই সিম্পল হবে। আচ্ছা, আর এই ৪ নাম্বারটায় এটা স্যার প্রবৃদ্ধি আছে। এটা চক্রবৃদ্ধি হবে। হ্যাঁ, এই অধ্যায়ের মূল ২ টা কাজ। ২ থেকে ৩ টা কাজ মূল, ২ টা কাজ। তোমাদের আমি বলি। কি বুঝলে তোমরা এগুলো করতে পারবে খুব ইজিলি। তোমাদেরকে কেউ আটকাইতে পারবে না। বিগত আমি এখন যে কথাগুলো বলবো লাস্ট ৫ মিনিট, জাস্ট ৩ থেকে ৫ মিনিট এই কথাগুলো শুনবে। এরপর ক্লাস আমরা অলমোস্ট আমাদের ক্লাস ডান হবে। ওকে। ফার্স্ট অফ অল অধ্যায় ৪ অর্থের সময় মূল্যে সূত্র হচ্ছে ৪ টা। দুইটা ভবিষ্যৎ মূল্যের, ২টা হচ্ছে বর্তমান মূল্যের। যদি তোমার প্রশ্নে চক্রবৃদ্ধি কথাটা বলা থাকে তখন তুমি বুঝে নিবে যে এটা আমার এই সূত্রে আমার এম থাকবে। এম কি হবে? এম থাকবেই থাকবে। আচ্ছা, এটা হইতে পারে ভবিষ্যৎ মূল্য, আবার হইতে পারে বর্তমান মূল্য। বর্তমান মূল্য। বর্তমান মূল্য। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হলো স্যার বুঝলাম চক্রবৃদ্ধি থাকলে আমার এখানে ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য স্যার এম হবে। জি স্যার বলেন। স্যার চক্রবৃদ্ধি অ্যাকচুয়ালি মানেটা কি আরেকটু একটু বলবেন? চক্রবৃদ্ধি হচ্ছে কনফিউজড হয়ে যায়। বছরকে বছরকে কনভার্ট করা। কিস্তি নামক শব্দটা শুনছো? ম্যাচুরিটি স্যার বা জি কিস্তি। স্যার। আচ্ছা, কেউ যদি কেউ যদি একটা মোবাইল ফোন কিনে ১০,০০০ টাকা দিয়ে কিস্তির মাধ্যমে তাকে যদি ৬ মাস সময় দেওয়া হয়, আর যদি বলা হয় যে আপনার সময় ৬ মাস, আপনি ৩ বারে এই কিস্তিটা পরিশোধ করবেন। কয়বারে? কথা কি বুঝতেছো না? স্যার বুঝতে ধরো একটা মোবাইল ফোন তুমি কিনবে ৬ মাসের জন্য। তোমাকে ওই কোম্পানি থেকে বলা হয়েছে কিস্তিতে যে আপনাকে আমি ফোনটা দিলাম, আপনি এই কিস্তির টাকাটা পরিশোধ করবেন ৬ মাসের ভিতরে, আর ৩ সর্বোচ্চ ৩ কিস্তির ভিতরেই এটা পরিশোধ করতে পারবেন। সো ওই যে ৬ মাসের ভিতরে যদি ৩ কিস্তি হয়, তার মানে সে কয় মাস পর কিস্তি দিবে বলো তো? ২ মাস। ২ মাস। এই যে ২ মাস, এটাই হচ্ছে চক্রবৃদ্ধি। এটাই কি? চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝছি স্যার। ক্লিয়ার? জি। ওকে। এটা হচ্ছে একটা বেসিক ধারণা। ওকে। দেখো, যে বিষয় বলছিলাম, এখন তোমাদের পরবর্তী প্রশ্ন হলো যে স্যার বুঝলাম যে এম এর মান দেওয়া থাকলে চক্রবৃদ্ধি কথাটা প্রশ্নে বলা থাকলে এটা ভবিষ্যৎ মূল্য হইতে পারে, বর্তমান মূল্য হইতে পারে। আমরা অঙ্কটা করব। কিন্তু স্যার আমরা কখন চক্রবৃদ্ধির মান এম এর মান ১২ দিব, আর কখন ৪ দিব, কখন ২ দিব, কখন ৬ দিব? উত্তরটা হইল যদি প্রশ্নে বলে মাসিক চক্রবৃদ্ধি মাসিক তখন হবে ১২। যদি বলে দ্বিমাসিক মানে ২ মাস পর পর তখন হবে ৬। যদি বলা হয় ত্রৈমাসিক ৩ মাস পর পর তখন হবে ৪। আর যদি বলা হয় বছরে ২ বার অর্ধবার্ষিক ৬ মাস পর পর তখন হবে ২। এই তথ্যগুলো থাকলে, আর অবশ্যই প্রশ্নের শেষে তোমাকে খেয়াল করতে হবে যে প্রশ্নে আমার কি চেয়েছে, বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য। যেমন আমি এখানে তোমাদের ২ নম্বর প্রশ্ন পড়ে শোনাই। এখানে বলা হয়েছে শতকরা ১৩.৫% হারে মাসিক চক্রবৃদ্ধিতে ৫০,০০০ টাকা ব্যাংকে এখন জমা রাখলে ১০ বছর পরে কত টাকা পাওয়া যাবে? তার মানে ১০ বছর পরে, পরে মানে কি স্যার? ফিউচার, ঠিক কি না? জি।
ফিউচার তার মানে ফিউচার ভ্যালু, আমরা ফিউচার ভ্যালু সূত্রটা করব, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে চক্রবৃদ্ধি কথাটা, মাসিক চক্রবৃদ্ধি। আগে চক্রবৃদ্ধি খেয়াল করবো, এরপর দেখবো যে কি দেওয়া আছে আগে বা পরে। মাসিক মানে 12, তার মানে চক্রবৃদ্ধি হবে, সূত্র হবে 2 নাম্বারটা। কয় নাম্বারটা স্যার? 2 2 নাম্বারটা। নাম্বারটা, 2 নাম্বারটা। আবার ধরো এখানে বলা হয়েছে যে 3 নাম্বারে যে সুদের হার 10%, কত পার্সেন্ট? 10%। 10%। আচ্ছা, বছর হচ্ছে 5 বছর, পরের 100 টাকার বর্তমান মূল্য কত? এখানে বলে দিছে যে বর্তমান মূল্য কত। তার মানে এই 100 টাকা কি বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য স্যার? ভবিষ্যৎ মূল্য। দেখো, পরের 100 টাকা, পরের মানে ফিউচারের 100 টাকা, বর্তমান মূল্য কত। তার মানে এখানে বলেই দিছে যে এই 100 টাকা হলো তোমার ভবিষ্যৎ মূল্য, ভবিষ্যৎ আর মূল্য। এখানে বের করতে বলছে কি বর্তমান মূল্য। এখন কথা প্রেজেন্ট হলো মূল্য। স্যার, প্রশ্ন হলো স্যার, এখানে কি কোনো চক্রবৃদ্ধি কথা আছে? না। তাহলে আমাদের সূত্র কয় নাম্বার হবে স্যার? 3 নাম্বারটা। 3 নাম্বার। দেখো, সিম্পল সূত্র, সিম্পল, কোনো চক্রবৃদ্ধি নাই। পিভি ইকুয়াল টু উপরে ভবিষ্যৎ মূল্য, নিচে 1 যোগ আই পাওয়ার এন, শেষ। সিম্পল। কথা কি বুঝতেছো? বুঝছি। কথা কি খুব কঠিন মনে হচ্ছে? না স্যার, নাকি কথা আন্ডারস্ট্যাবল, বোঝা যায়, বোধগম্য? বোঝা যায়। বোঝা যায়, ওকে। এরপর স্যার দেখো, লাস্ট আরেকটা প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের বাকি অংশগুলো তোমরা হোমওয়ার্ক করবে, নেক্সট ক্লাস আমাকে দেখাবে হোয়াটসঅ্যাপে বা চ্যাটে, আমাকে আমাকে উত্তরগুলো বলবে কোনটার কত উত্তর হয়েছে। ওকে, 4 নাম্বার প্রশ্নে আসো তোমরা। 4 নাম্বার প্রশ্ন আমি এখানে দিয়েছি যে 5 বছর পর 50,000 টাকা পাওয়ার আশায়, তার মানে দেখো তোমরা প্রথমেই ধরে ফেলছো যে বছর হচ্ছে এন, এই এন সবসময় থাকবে, পর 50,000 টাকা পাওয়ার আশা, এই যে এতটুকু কথার ভিতরেই আমাদের ছেলেরা মেয়েরা ভুল করে, প্রশ্নটা ধরতে পারে না, ভাবে এই 50,000 টাকা মনে হয় স্যার বর্তমান মূল্য বলছে না, 5 বছর পর মানে ফিউচারে 50,000 টাকা পাওয়ার আশায়, তার মানে আমাদের ভবিষ্যতে আমরা 50,000 টাকা পাবো, তার মানে আমাদের ফিউচার ভ্যালু কত স্যার? 50,000। তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও, ওকে। খ ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি প্রস্তাব দিয়েছে, তার মানে এখানে চক্রবৃদ্ধি কি স্যার, ত্রৈমাসিক নাকি মাসিক? তার চক্রবৃদ্ধি কি মাসিক নাকি ত্রৈমাসিক? মাসিক। মাসিক। তার মানে এই চক্রবৃদ্ধি এম এর মান কত হবে স্যার? 12। 12। শেষ। এই যে 4 নাম্বার সূত্র, চক্রবৃদ্ধি কথা আছে, মাসিক যেহেতু এখানে দেওয়া আছে, ক্লিয়ার করাই আছে, তার মানে সূত্র নম্বর হবে 4। বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য আমাদের কত? 50,000, এখানে 50 বসাই দিবা, বছর আছে 5, আর সুদের হার কত পার্সেন্ট? 9.5%। তার মানে এখানে সূত্রের এই ভবিষ্যৎ মূল্য এফবি হলো 50, আই হচ্ছে 9.5, আর এম হচ্ছে 12, মানে মাসিক চক্রবৃদ্ধি, আর এম আবার উপরে পাওয়ার 12 গুণ এম এর মান, এন এর মান হচ্ছে কত বছর? 5 বছর। শেষ অঙ্ক। এরপর তোমরা বাকি অংশ তোমরা নিজেরাই করতে পারবে। আগে এই সুদের হারকে ভাগ করবে চক্রবৃদ্ধি এম দ্বারা, এরপর যেটা আসবে ওইটাকে যোগ করবে 1 দ্বারা, বাকি অংশ তোমরা নিজেরাই বুঝতে পারবে। ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? স্যার 3 নাম্বার প্রশ্নটা একটু দেখান তো। 3 নাম্বার প্রশ্নটা এই যে এখানে আছে, 3 নাম্বার প্রশ্ন। করছি স্যার। দেখছো? জি। 4 নাম্বার প্রশ্নটা তোমরা কি খাতায় স্ক্রিনশট নিয়েছো? জি স্যার। ওকে। আমার কথা হলো তোমাদের সবগুলো অঙ্ক আমি করিয়ে দিব, এটা আমার মূল উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো এইটা, যেখান থেকে তোমাদের প্রশ্ন আসুক দুনিয়ার, এই ফিনান্স এন্ড ব্যাংকিং এর এই অধ্যায় থেকে তোমরা সবগুলো অঙ্ক করতে পারো, একটা স্বচ্ছ ধারণা পাও। আশা করি তোমরা আমার ক্লাসে এই স্বচ্ছ ধারণাটা পেয়েছো। স্যার। আর আরেকটা বিষয় তোমাদের বলা হয়েছে, আজকের ক্লাস শেষে তোমরা আকাশ স্যারের ক্লাস, দ্যাটস মিন আমার ক্লাস, স্যারের নাম উল্লেখ করেই কার ক্লাস কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা জানাবে, কারণ তোমাদের এই মূল্যবান মতামতগুলোই, কমেন্টগুলো আমাদের আগামী নেক্সট ক্লাসের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে স্যার, তোমরা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারো, সেখানেও আমার ক্লাসগুলো তোমরা পাবে। পাশাপাশি এটা হচ্ছে শেষে তোমাদের যে কথাটা বলবো, তোমরা যারা নতুন রয়েছো তারা নিয়মিত তোমাদের যে রুটিন রয়েছে, এই রুটিন অনুসারে তোমরা ক্লাসগুলো করো, ক্লাস কেউ মিস দিও না, কারণ একটা ক্লাস মিস করলে বা একটা ক্লাস মিস হওয়াতে তোমার অনেক বড় লস হবে, কারণ যেহেতু শুরু,
তুমি শুরুর ক্লাসগুলো যত ভালোভাবে বুঝতে পারবে, গ্রুপ সাবজেক্টগুলো তোমার কাছে ঠিক ততটাই সহজ হবে। বিপরীতে ক্লাস গ্যাপ দিয়ে ক্লাসগুলো করলে কিন্তু তুমি খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবে না।